তোমাদেরকে গ্যারান্টি দিব তুমি আমার ক্লাসটা আমার সাথে বই দাগাবা। আমি যা যা পরেও যদি তোমার কিছু বাদ থাকে তুমি কমেন্ট। আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তোমাদের সবাইকে এফবিএম ক্লাসরুমে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প এবং সুপরিচিত একটি গল্প, সেটি হচ্ছে শুভা। শুভা গল্পটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই এটা জানো। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে থাকবে মনে রাখবা সেই গল্পটা এবং লেখক নিজে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। শুধু এসএসসি না, এইচএসসি, অ্যাডমিশন, জব সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের কি এখনই সব জানতে হবে? দরকার নাই। আজকে জাস্ট প্রথমেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যতটুকু না জানলেই নয়, অথবা যেখান থেকে এমসিকিউ আসবে সেগুলো একটু আমি বলে দিচ্ছি। প্রথমে সেটা ওকে। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেন কত সালে বলতো? তিনি 25শে বৈশাখ 1268 বাংলায় জন্ম। 25 বৈশাখ 1268, এটা হচ্ছে বাংলা এবং এটা অনেক ইম্পর্টেন্ট। 7 মে 1861, এটা হচ্ছে ইংরেজি। তার জন্ম হলো 25শে বৈশাখ 1268 সালে এবং এটাই বাংলায়, এবং ইংরেজিতে হচ্ছে 7ই মে 1861 সালে। দুটোই গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুরের সবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, মৃত্যুটা দিয়ে দিই, পাশাপাশি মৃত্যুটাও দিয়ে দিই। 22শে শ্রাবণ, 22 শ্রাবণ 1348, এটা বাংলা অবশ্যই। এবং ইংরেজিতে হলো 7 আগস্ট, 7ই আগস্ট, আগস্ট 1941, এটা হচ্ছে ইংরেজি। কোন লেখকের জন্ম মৃত্যু এইভাবে পড়ানো হয় বলে আমি জানি না। ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, যে কোনো জায়গা থেকে। তোমাদের স্কুলেও আসতে পারে, তোমাদের বোর্ড কোশ্চেনও আসতে পারে এখান থেকে। তো জন্ম মৃত্যুটা আমরা জানলাম। এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার সাহিত্যকর্মগুলো, পাশাপাশি দু একটা ইনফরমেশন আছে। সেটা হলো তিনি 15 বছর বয়সে, আমি একটু ক্লিন করে দিই, হ্যাঁ। আচ্ছা, এখানে লিখি, মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 15 বছর বয়সে তার বনফুল বনফুল কাব্য প্রকাশিত হয়। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্যটা প্রকাশিত হয়। এছাড়া 1913 সালে, 1913 সালে তার যে গীতাঞ্জলি কাব্যটা, সেটার ইংরেজি অনুবাদ সং অফ রিংস, এটার কারণে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। এবং তিনি হচ্ছে এশিয়ায় প্রথম এশিয়ায় প্রথম সাহিত্যে সাহিত্যে নোবেল সাহিত্যে নোবেল ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমরা একটু দেখবো যে তার আসলে রচনাগুলো কি কি তিনি লিখছেন তোমাদের বোর্ড বই অনুসারে। তোমাদের বোর্ড বই থেকে আসবে সাহিত্যকর্মগুলোকে আমি লিখে নিয়েছি। এখন একটু খেয়াল করো, তার যে সাহিত্যকর্মগুলো আছে, কি কি আছে সাহিত্যকর্ম? মানসী, সোনার তরী। সোনার তরীটা তোমাদের এইচএসসিতে এই কাব্যগ্রন্থ থেকে একটা হচ্ছে কবিতা, সোনার তরী নাম কবিতা, ওই সোনার তরী কবিতায় আছে এইচএসসিতে। চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। শেষের কবিতাটা নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, বুঝছো? আমি যখন এসএসসি পরীক্ষা দিই,
তখন আমাদের যখন টেস্ট পরীক্ষা হয়, পরীক্ষার আগে তখন আমাদের বাংলায় একটা কোয়েশ্চেন করা হইছিল। নম্বরে জ্ঞানমূলক কোয়েশ্চেন করা হইছিল যে, শেষের কবিতা এটা কি? অর্থাৎ উপন্যাস নাকি কবিতা গ্রন্থ না কাব্যগ্রন্থ এটা সেটা। আমি তো ভাবছি এটা শেষে কবিতা লেখা আছে। তো কবিতা আছে মানে কবিতা দিয়ে দিছি পরীক্ষায়। আইসা দেখি সবাই বলতেছে যে শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস। বুঝছো? তো তোমরা এই ভুলটা কইরো না। ঠিক আছে? তো সাহিত্য কর্মগুলা মুখস্থ করে ফেলবা, জন্মমৃত্যুটা জেনে রাখবা এবং এটা একটু ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের এখন পর্যন্ত এটুকু জানলেই চলবে ইনশাল্লাহ। এখন আমরা যাব মূল পড়ায়। শুভকল্পটাকে আমরা লাইন বাই লাইন সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবা এবং অবশ্যই বইটা খুলবা। বইটা নিবা, একটা লাল কালার বা একটা নীল কালার কলম নিবা, নিয়ে এভাবে দাগাবা। আমি যেভাবে পড়াবো, ঠিক আছে? ওকে, দেখো। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা ডাকে। খেয়াল করো, এই মানে লাইনটুকুতে কি বোঝানো হয়েছে দেখো। মেয়েটির নাম সুভাষিনী। সুভাষিনী মানে কি? যার মুখের ভাষাটা অনেক সুন্দর, যে সুন্দর করে কথা বলতে পারে, তাকে বলে সুভাষিনী। কিন্তু একটা বাচ্চা যখন জন্ম হইল, নাম তো তার তখন রাখা হয় এবং বাচ্চা তো তখন কথা বলতে পারে না। তার মানে তার নামটাকে রাখছে সুভাষিনী। এরপরে যখন সে বড় হয়েছে তখন বুঝতে পারছে সে আসলে বোবা। ঠিক আছে, প্রথমেই আমাদের যে মূল ক্যারেক্টার, তার কথা এখানে বলা হয়েছে যে সুভাষিনী। সুভাষিনী। সু সুভাষিনী। এই সুভাষিনী, এই সুভাষিনী কি? বোবা। এখানে বলা হয়েছে এই সুভাষিনীর সংক্ষেপে আমরা কি নামে ডাকা হয়? সুভা। ঠিক আছে, তার বোনের নাম কি? সুহাসিনী। সুহাসিনী, সুকেশিনী। আমরা এই দুই তিনটা লাইন থেকে আমরা এই বিষয়গুলো জানছি যে একটা মেয়ের নাম সুভাষিনী রাখা হয়েছে, কিন্তু পরে দেখা গেল সে বোবা এবং তাকে সংক্ষেপে রাখা হয় সুভা। তার দুইটা বড় বোন আছে, যার নাম সুহাসিনী আর একটার নাম সুকেশিনী। আমি তোমাদের বলছি, তোমাদের এমন ভাবে পড়ায় দিব ভাই, এখান থেকে তুমি এমসিকিউ ক, খ, গ, ঘ সব অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। Just মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, আর আমি যেখানে দাগাইতে বলবো দাগাবা। ঠিক আছে? ওকে, এটুকু বুঝলাম। এরপরে দেখো কি বলছে ভাইয়া। দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। দস্তর মতো অনুসন্ধান এবং অর্থ ব্যয়, তার মানে একটা সময়, ওই সময়টা ছিল কি জানো, মেয়েদের আসলে যোগ্য জামাই পাওয়া যাইতো না। মেয়েদের জন্য যোগ্য জামাই পাওয়া যাইতো না, সে কারণে অনেক ধরনের খোঁজ লাগানো হয়েছে ঘটক দ্বারা এবং অনেক যৌতুক দেয়া হয়েছে ছেলে পক্ষদেরকে, ছেলে পক্ষদেরকে দেয়া হয়েছে যৌতুক। তো এটা করে তার যে বড় দুইটা মেয়ে ছিল তাদেরকে বিয়ে শাদী দেওয়া হয়েছে ভালো মতো। এখন সমস্যাটা হচ্ছে কি, এখন ছোটটিকে, এই যে এটা হলো ছোট মেয়ে, ছোট মেয়ে, ঠিক আছে? এই ছোটটি বাচ্চা ঝামেলা, কারণ কি? সে বোবা। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে। নীরব হৃদয় ভার মানে কি জানো? নীরব হৃদয় ভার। নীরব হৃদয় ভার হচ্ছে হলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা, বুঝছো? এই ছোট মেয়েটাকে নিয়ে এখন ফ্যামিলির মেম্বার সবাই দুশ্চিন্তা করে গেছে যে আসলে কেমনে বিয়ে দিব, কারণ এ হচ্ছে বোবা। বুঝতে পারছো? প্রত্যেকটা লাইন বুঝাই দিবা, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে দেখা যায় কি বলছে। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এই জন্যই তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ, দাগায় ফেলো এটা, বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল।
তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল। এখানে আসলে কি বোঝানো হয়েছে বলতো? যে কথা কয় না সে আসলে যে অনুভব করে ইহা সকলে মনে হয় না। এর জন্যই তার সাক্ষাৎে আসলে মানুষরা আসলে তাকে নিয়ে দুশ্চিন্তা করতেছে, কারণ সে কথা বলতে পারে না। কিন্তু তার অবজেকশন হচ্ছে, আমি যে কথা বলতে পারি না এটা নিয়ে সমস্যা নেই, আমি তো অনুভব করতে পারি, আমি তো বুঝতে পারি, বুঝাইতে পারি। সমস্যাটা কই? এটা বলতেছে। এবং বলতেছে কি যে সে যে বিধাতার অভিশাপ স্বরূপ, বিধাতার অভিশাপ স্বরূপ, এটা কিন্তু অনুধাবনে আসতে পারে। বিধাতার অভিশাপ স্বরূপটা কেন বলা হয়েছে বলতো? কারণ তার মা তাকে ভালোবাসে না, সে কথা বলতে পারে না, তার বয়স বেড়ে যাচ্ছে, তার বিয়ে হচ্ছে না, সামাজিকভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে, দুশ্চিন্তার কারণ হচ্ছে। সে কারণে সে বুঝে গেছে সে আসলে বিধাতার অভিশাপ স্বরূপ আসছে। বুঝতে পারছো? এটা অনুধাবনে আসতে পারে। ওকে। তারপরে এখানে আরেকটা লাইন আছে সুন্দর, সেটা হলো আমাকে সবাই ভুলিলে বাঁচি। এটা অনুধাবনে আসতে আমি বলতে পারি যে, আমাকে সবাই ভুলিলে বাঁচি কে কেন বলেছে? এটা বলেছে শুভা বা সুভাষিনী। কেন বলছেন? কারণ ওই যে একই অ্যান্সার। সেটা হচ্ছে সে বোবা, তাকে নিয়ে সবাই দুশ্চিন্তা করছে, তার অনুভবকে তাকে কেউ অনুভব করতে পারছে না, তার ভেতরের কথাগুলো কেউ শুনছে না, তার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করে, তার বাবা তাকে নিয়ে চিন্তা করে, বিয়ে হচ্ছে না। এই বিভিন্ন কারণ, এগুলো তুমি গুছায় লিখবা, আমি তোমাকে জাস্ট ধরায় দিচ্ছি। এই বিভিন্ন কারণে আসলে সে মনে করতো কি সবাই ভুলিলে বাঁচি। কিন্তু বেদনা কি কেহ কাহাকে বলে? বেদনা কি কেহ কাহাকে বলে? কেন বললো? একই অ্যান্সার দিতে পারো। অনুধাবনের মজাই এইটা। তুমি যখন প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে পড়বা, তোমাকে আলাদা করার কোনটাই পড়া লাগবে না। গল্পের মজাই এইটা। ঠিক আছে? আচ্ছা। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। এখন কথা হলো ভাইয়া, পিতা মাতার মনে কে সর্বদাই জাগরিক ছিল? এমসিকিউ আসতে পারে, অনুধাবন সরি জ্ঞানমূলকও আসতে পারে। কে ছিল? সুভাষিনী বা শোভা। পিতামাতার মনে সর্বদাই সে জাগরুক ছিল। এটা এমসিকিউ আসতে পারে, জ্ঞানমূলকেও আসতে পারে। ওকে, এরপরের প্যারাটা দেখো। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন। তার মা তাকে কি হিসেবে দেখতো? ত্রুটি স্বরূপ দেখিত। কেন ত্রুটি স্বরূপ দেখিত? কারণটা একটু পরেই বলছে। সেটা হলো, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে, কন্যার কোনো অসম্পূর্ণতা, তাহলে শোভার অসম্পূর্ণতাটা কোথায়? সে কথা বলতে পারে না, এটা হচ্ছে অসম্পূর্ণতা। এখন কি বলছে দেখো, কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করে। কন্যার কোনো সমস্যা হইছে, এটা আসলে মায়ের গায়ে পড়ে, মাকে দোষ দেওয়া হয় বা মা এটা নিজের গায়ে নেয় যে আসলে এটা হয়তো বা আমার জন্যই হইছে, এবং সে লজ্জা বোধ করে, হীনমন্যতায় ভোগে। বুঝতে পারছো? আচ্ছা। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ, কন্যার পিতার নাম কি দেখো, প্রথম কন্যার পিতার নাম আসলে সেটা হচ্ছে বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ মনে রাখবা, এটা হচ্ছে কন্যার পিতা। ওকে, বাণীকণ্ঠ। তো দেখো কি বলছে, বাণীকণ্ঠ শোভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসত। কেন ভালোবাসতো? মানে একে তো ছোট মেয়ে, একটু ভালোবাসা বেশি থাকে, তার মধ্যে তার একটা ত্রুটি আছে, সে কারণে আসলে তাকে এই মানে কদরটা করা হতো। ঠিক আছে? ওকে। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। এখন মাতা তাহাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করতো, এখান থেকে একটা অনুধাবন কোশ্চেন দিয়ে দিতে পারো। এখন তুমি বলবো ভাইয়া এটা আমি লিখবো কিভাবে? মাতা তাহাকে গর্ভের কলঙ্ক মনে করতো কেন? শুভা বোবা হওয়ায় বা কথা বলতে না পারায় মাতা তাহাকে কি গর্ভের কলঙ্ক জ্ঞান মনে করতো। কারণ তার মাতা কি, অর্থাৎ ওই যে আমি একটু আগে দেখলাম যে মাতারা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখে, এবং কন্যার যদি কোনো অসম্পূর্ণতা থাকে তাহলে সেটা হলো মাতারই লজ্জার ব্যাপার। সে কারণেই আসলে এটা গর্ভের কলঙ্ক মনে করতো। ঠিক আছে? তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শোভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, সুদীর্ঘ পল্লব বোঝো? সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট। এখন আমি সোজা কথায় বললে, এই পাপড়িগুলা দেখো না, পাপড়িগুলা যখন মেয়েদের একটু বড় বড় থাকে, চোখগুলা একটু সুন্দর থাকে, তখন একটু ভাল লাগে। তো ওটা হলো, এবং বোবা মেয়েদের একটু চোখগুলা একটু বড় বড় থাকে, মানে পার্সোনাল অবজারভেশন। তো সেটা হলো সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। এমসিকিউ আসতে পারে এগুলা। এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত।
কচি কিশলয়ের মতো তার ঠোঁটটা এটা আভাস পেলে কচি কিশলয় অর্থাৎ গাছের মধ্যে যে নতুন পাতা গজায় সেটাকে একদম নতুন চকচকা সুন্দর দেখতে হয় ওইটা। এখন ওটা বোঝায় যে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠে তার ঠোঁট। এবং এখানে এমসিকিউ আসতে পারে, কি আসতে পারে? কিসের মতো তার ঠোঁট কাঁপিয়া উঠিত? কচি কিশলয়ের মতো। বুঝতে পারছো? আশা করব আমি যতটুকু পড়িয়েছি না বোঝার কিচ্ছু নাই ভাইয়া। তোমরা বই এভাবে দাগাবা, দাগায়া সুন্দর মতো পড়ে ফেলবা এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্যারাটা দেখি। আজকে চেষ্টা করব শুভা গল্পটা অর্ধেক শেষ করার। ঠিক আছে? ওকে। যেখানে কোশ্চেন থাকবে তোমরা পজ করে কমেন্টে কোশ্চেনটা লিখে দিবা। এরপরে প্যারাটা দেখো কি বলছে। কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতটা তর্জমা করার মতো। অর্থাৎ মানে আমরা যেটা কথায় বলি ও তো আর কথা বলতে পারে না, ওকে অনেকভাবে বুঝাইতে হয়। তো ওটাকে আমরা কি করি? তর্জমা করি। আমরা যদি বুঝতে চাই, তর্জমা মানে কি? অনুবাদ করি। আমরা দেখবা যে ওই অনেক আগের যে মানুষগুলো থাকে আমাদের দাদা দাদি, ওরা দেখবা যে বাংলা মানে তোমার মানে এই বয়সে এসে ভালো করে পড়তে পারে না, তারা কি করে? তর্জমা পড়ে। আসল শুধু বাংলা অর্থটা পড়ে, এগুলো তর্জমা। ঠিক আছে? অনুবাদ করে। সকলের সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। অর্থাৎ সবসময় এটা যে ঠিক হবে তর্জমাটা এটা না, অনেক সময় ভুল হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয়। খুবই গভীর একটা কথা বলছে। কালো চোখকে কি করতে হয় না? তর্জমা করতে হয় না। মন আপনা আপনি তাহার উপর ছায়া ফেলে। এটা ঢাকা বোর্ডে আসছিল কত সালে জানি, এবং এটা আবার আসবে অনুধাবন। মন আপনা আপনি তাহার উপর ছায়া ফেলে। আমি সিম্পলি বলবো একটা দুইটা বাক্যে, সেটা হলো ধরো তুমি চাইনিজ পারো না, বা তুমি হিন্দি বোঝো না, বা ইংলিশ পারো না। তুমি ইংলিশ একটা লেকচার শুনতেছো, ওটাকে তুমি বুঝবা? যদি না পারো, বুঝবা না, তুমি কি করবা? ওটাকে অনুবাদ করবা। এবং ওই অনুবাদটা সবসময় সঠিক হবে এমনও না। বুঝতে পারছো? বাট একটা যে চায়না থাকে, চাইনিজ ভাষা কিন্তু তুমি বোঝো না, কিন্তু একজন মানুষ চায়না থাকে, তার চোখ দিয়ে যদি পানি পড়ে তুমি বুঝবা না যে সে তার ভেতরে কি চলতেছে, সে আসলে হ্যাপি নাকি স্যাড না কষ্টে আছে? বুঝবা না? অবশ্যই বুঝবা। সে যদি স্মাইলি হয়, হাসি খুশি থাকে, উৎফুল্ল থাকে, তাহলে কি বুঝবা? সে খুশি আছে। এটা কি তাকে বলতে হইছে? নাকি এটা কি চাইনিজ ভাষা থেকে বাংলা ভাষায় রূপান্তর বা তর্জমা করতে হইছে? হয় নাই। তুমি কি করছো? তার যে মনের ভাবটা সেটা তুমি দেখিয়ে বুঝে গেছো। এটাই বলা হইছে যে মন আপনা আপনি তাহার উপর ছায়া ফেলে। মানে এটার জন্য তোমাকে কোনো তর্জমা করতে হবে না। ওটার ভাব সেটা আপনা আপনি ফুটে ওঠে। বুঝতে পারছো? ওকে। তারপরে কি বলছে দেখো, ভাব আপনা আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লান ভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে। অনিমেষ, অস্তমান চন্দ্র, চাঁদ, চাঁদের মতো অনিমেষ মানে পলকহীন। চাঁদকে কখনো পলক ফেলতে দেখছো? ওই অস্তমান চাঁদের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে। কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল, যাহার জন্য ভাষা নাই তার চোখের ভাষা অসীম। অর্থাৎ যার মুখে ভাষা নাই তার চোখের ভাষাটাই অসীম, উদার এবং অতল স্পর্শবর্তী। এখান থেকে এমসিকিউ আসতে পারে এবং ক নাম্বার জ্ঞানমূলক আসতে পারে। সেটা কোনটা? তার চোখের ভাষা অসীম, উদার ও অতল স্পর্শ গভীর। এখান থেকে এমসিকিউ আসতে পারে। অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রণভূমি। উদয়াস্ত মানে কি বলতো? সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বা দিন রাতকে এখানে বোঝানো হয়েছে। উদয়াস্ত, এটা লিখে নিবা। আচ্ছা, আমি লিখে দিই। উদয়াস্ত মানে হচ্ছে দিন রাত, বা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এটাকে বলে উদয়াস্ত। ঠিক আছে? ওকে ভাই। এবং আরো যদি তোমাদের ব্যাখ্যা লাগে তোমরা কমেন্টে জানাইও। ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা করছি। এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি, এই
বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা নিজন মহত্ব আছে, বিজন মহত্ব আছে। এজন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এখান থেকে অনুধাবন আসতে পারে। শুভা সে আসলে নির্জন দ্বিপ্রহর, নির্জন দ্বিপ্রহর, প্রহর, ওকে। নির্জন দ্বিপ্রহর মানে কি বোঝো? মানে নির্জন দুপুর, নির্জন দুপুর। গ্রামের মধ্যে তুমি দেখবা মানুষরা দুপুরবেলা কাজকাম করে এসে খাওয়া দাওয়া করে করে একটা ঘুম দিবে, অথবা মানে গ্রামের পরিবেশটা তুমি দেখবা দুপুরের সময় যখন রোদ ওঠে একদম মাথার উপরে থাকে ১টা ২টা ৩টার দিকে, তখন দেখবে মানুষ একদম থাকে না গ্রামে। দেখবা সবাই যার যার ঘরে রেস্ট নিচ্ছে, কেউ গল্পগুজব করছে, কেউ মানে পাওয়ার ন্যাপ বলে না ওটা নিচ্ছে। মানে দুপুরবেলা গ্রামের মধ্যে চাঞ্চল্যটা কমে আসে। ওটাই বলছে যে নির্জন দ্বিপ্রহর। তো নির্জন দ্বিপ্রহর মানে কি সেই যে নির্জন দুপুরটা, ঠিক আছে? মানুষ থেকেও নেই, মানুষ থেকেও নেই। ওই নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। কে? শুভা। এগুলা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। অনুধাবনে আসলেও ব্যাখ্যা করতে পারবা। ঠিক আছে? ওকে। এরপরে প্যারাটা দেখো। গ্রামের নাম চণ্ডীপুর। এই যে গ্রামের নাম পাইছি। গ্রামের নামটা কি? চণ্ডীপুর। শোনো, তোমাদের চণ্ডীপুর অনেকে এইভাবে লিখে জানো? চণ্ডীপুর। এটা কিন্তু ভুল। এটা কিন্তু ভুল। মূর্ধন্য হবে, মূর্ধন্য হবে। ঠিক আছে? এটা খেয়াল রাখবা। এটা অনেকেই ভুল করো তোমরা। চণ্ডীপুর। গ্রামের নাম কি? চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থলের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। অর্থাৎ এটা একটু বোঝাচ্ছে, অনেক উপমা দ্বারা বোঝাচ্ছে। নিরলসা তন্নি। তন্নি মানে কি জানো? নিরলসা তন্নি। এটা একটু ইন্টারেস্টিং। সো আমি এটা কোন জানি উপন্যাস পড়তে গিয়ে আমি এটা শিখছিলাম। এটা হলো তন্নি। এই তন্নি বলতে এখানে মূলত সরল কোমল একটা বিষয় বুঝিয়েছে। তন্নি হচ্ছে মানে মেয়েদের, মানে বলতে পারো যে মেয়েদের যে সরু কোমর, মেয়েদের সরু কোমর, বা বলতে পারো যে জিরো ফিগার যেটাকে বলে, একদম পারফেক্ট চেহারা, পারফেক্ট বডি ফিগার, ওটাকে বলা হচ্ছে হলো তন্নি। ঠিক আছে? মেয়েদের, নারীদেরকে, বুঝছো? অর্থাৎ এক কথায় তুমি বলতে পারো নারীদের জিরো মানে সরি নারীদের হচ্ছে তোমাদের সরু কোমর বোঝাতে অনেক সময় এটা ব্যবহার করা হয়। মেয়েদের সৌন্দর্য, পারফেকশনটা বোঝাতেও তন্নি ব্যবহার করা হয়। এখানেও এটা ব্যবহার করা হয়েছে পারফেকশন বোঝাতে, বা একদম মানে কোমল একটা বিষয় বোঝাতে, যে নিরলসা তন্নি নদীটি, কোমল নদীটি, এটা এরকম বোঝাচ্ছে। আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুৎ ছায়া ঘন উচ্চ তট। চমৎকার লাইন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা বাক্য মনে হয় অনেক চিন্তা ভাবনা করে লেখেন। দুই ধারে, দুই ধারে লোকালয় এবং তরুৎ ছায়া ঘন উচ্চ তট। মানে দুই ধারের মধ্যে দেখবা যে লোকালয় আছে এবং তরুৎ ছায়াযুক্ত গাছের ছায়া, অর্থাৎ গাছপালা সারি সারিবদ্ধভাবে থাকে। তট মানে কি জানো? তট মানে হচ্ছে ঘাট বা পার। ঠিক আছে? তীর, কোনো তীর বা পারকে বুঝিয়েছে। তাহলে তীরের মধ্যে কি আছে? গাছপালা আছে। কত সুন্দর করে এটা ব্যাখ্যা করছে যে দুই ধারে লোকালয় এবং তরুৎ ছায়া ঘন উচ্চ তট। নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। নদী চলতেছে, এটা এইভাবে লিখছে। এরপরে বাণীকণ্ঠের ঘরের একটা ব্যাখ্যা আসছে, প্যারাটা একটু দেখো। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই, তাহার বাখারির বেড়া। বাখারির বেড়া বোঝো? তোমরা দেখলে অনেকে বুঝো না। এটা হলো, দাঁড়াও, বাখারির বেড়া হচ্ছে মানে ওই ইয়ে চেনো, মানে ধারাই, আমরা যেটাকে বলি ধারাই, বুঝছো? ধারাই মানে বেত, বাঁশ থেকে যে বেত বের করে একদম পাতলা পাতলা বেত, ওইগুলাকে একদম সুন্দর মতো গাঁথুনি দেয়, দিয়ে একটা দেখবা যে চটের মতো বানায়, চটের সাইজের বানায় বড় বড় বেত,
ওটাকে বলা হলো বাখারি, বুঝছো? ওই বাখারির বেড়া, মানে এটাকে তুমি দেখবা কি জানো? আমি যদি সোজা কথা, তোমরা যদি ওয়েব সিরিজ দেখো বা মুভি দেখো, সেখানে দেখবা যদি লাশ, মানে কেউ যদি মারা যায়, তখন তাকে কি করা হয় জানো? ওই চট দিয়ে পেঁচানো হয়। ওই বাঁশের একবার চট দিয়ে একদম পেঁচায় রাখা হয় লাশটাকে। ঠিক আছে? ওই দেখবা যে ২০১৩ সালে না ১৪ সালে এই ৭ জনকে হত্যা করা হইল না? সেখানেও দেখবা যে ওই সবগুলোকে কি করছে? নদীর যে পাড়ে চট দিয়ে ওদেরকে পেঁচায় রাখা হইছে। চট দিয়ে পেঁচায় ভাসায় দেওয়া হইছে। তো ওগুলা হচ্ছে চট, ওই চটগুলা। তো ওগুলা দিয়ে কিন্তু আগের মানুষগুলা ইয়ে করত, মানে বেড়া তৈরি করত ইয়ের, রুমের, ঘরের। ওকে, কই গেল? তার বাখারির বেড়া, আটচালা, মানে ওইগুলা দিয়ে তোমার দেখবা যে বাখারির বেড়া তৈরি করতো। ঠিক আছে? অনেক ধরনের বেড়া তৈরি করতো। এগুলো আমাদের আগে বাসা আগে এরকম করতো। আটচালা, আটচালা চেনো? আটচালা, বাখারির বেড়া। আটচালা হচ্ছে, আমি একটু চিত্র আঁকি, হ্যাঁ? আটচালা, ধরো আমারটা পারফেক্ট হবে না, বাট ধরে নাও আর কি। ঠিক আছে? আটচালা। হুম। এটা কিন্তু ঘর আঁকতেছি, বুঝছো? অন্য কিছু ভাইবো না। এটা কিন্তু ঘর। এটা কিন্তু ঘর, বুঝছো? এটা সিঁড়িও দিব? আচ্ছা, সিঁড়িও দিই। সিঁড়িও দিলাম। যাও। একটা দরজাও দিই, সুন্দর একটা দরজা দিই, হ্যাঁ? সুন্দর একটা দরজা। ওয়াও! ওয়াও, ওয়াও, ওয়াও! আগে এগুলা আঁকতাম, বুঝছো? আগে এগুলা খুব আঁকতাম। এটা দরজা, দেখছো? এখন কথা হলো আটচালাটা হলো এইরকম। মানে চালের উপর চাল। এবং এগুলা কিন্তু খের দিয়ে তৈরি, বুঝছো? এগুলা কিন্তু খের দিয়ে তৈরি। ভাইবো না টিন দিয়ে, টিন দিয়েও হয়। বাট এটা ছনের খের বা এটা সেটা বলে। এখন এটা হচ্ছে ঘর। আগে এগুলা খুব আঁকতাম, বুঝছো? মানে ছোট থাকতে অনেক আঁকতাম। এখন আঁকতে মন চায়, কিন্তু এই যে পারি না। তো আটচালা এখানে ভাই কেমনে বুঝবা? তুমি যদি একটা ঘরের চাল দেখো, ধরো এটা ঘরের চাল, এরকম থাকে না? এরকম থাকে না? এরকম থাকে না এটা চালটা? হ্যাঁ? ১, ২, ৩, এবং এটার কিন্তু অপোজিট পাশও আছে। একটু খেয়াল করো। এটার কিন্তু অপোজিট পাশ আছে। কত? ১, ২, ৩, এবং এটার অপোজিট পাশ ৪। ওকে। এটা ৪, এটা ৪। কত হইল? ৮ চালা। এখন দেখি যে ৮ চালা। ৮ চালা। বুঝতে পারছো? এটাই হলো ৮ চালা ঘর। ঠিক আছে? তো সেটাই বলছে যে বাখারির বেড়া, ৮ চালা, গোয়াল ঘর। গোয়াল ঘর তো চেনো, যেখানে গরু ছাগল-টাগল রাখা হয় সেটা। ঢেকিশালা, আমাদের নানি বাড়িতে এরকম ঢেকিশালা আছে, বুঝছো? মানে যেখানে ঢেকি এবং ঢেকিতে পাড়া-টাড়া দেয়া হয়। আমরা নানি বাড়িতে গেলে ওই তোমার মানে পিঠা খাইতাম। নানি বাড়িতে যেদিন যাবো ঐদিনই নানিকে বলতাম যে পিঠা খাবো। বুঝছো? তেল পিঠা, প্রচুর তেল পিঠা খাইছি। তেল পিঠা খাইতাম, আরো অনেক পুলি পিঠা খাইতাম। এগুলা খাইতাম। নানি বাড়িতে গেলে মাস্ট তেল পিঠা খাইতাম। খেয়ে, খেয়ে ভুঁড়িটা হইছে, বুঝছো? আচ্ছা। তারপরে ঢেঁকিশালা, খড়ের স্তূপ থাকে। গরু-টরু থাকলে বাসায় দেখবে, যাদের বাসায় গরু আছে তাদের খড়ের স্তূপ থাকে। খড়ের স্তূপ করে থাকে এইরকম, এরকম করে খড়ের স্তূপ করে রাখে। এইরকম, এই যে এইরকম। আগে এগুলা ছবি আঁকতাম, বুঝছো? এই যে মনে করি এটা খড়ের স্তূপ। এখানে একটা বাঁশ থাকবে সোজা শক্ত করে রাখার জন্য। খড়ের স্তূপ। এইভাবে শুধু খড় দিবে আর এরকম করে স্তূপ হবে, স্তূপ হবে। এরকম করে স্তূপ হবে, বুঝছো? মানে কি করতো জানো? এখানে একটা মানুষ থাকতো, নিচে কয়েকজন থাকতো। এখানে খড়-টড় থাকতো, দিত আর ইনি গুছায়-টুছায় দিত। দিত, গুছায়-গুছায় দিত। এরকম খড়ের স্তূপ, বুঝছো? আচ্ছা। আম আসলে গল্প পড়াইতে গেলে হচ্ছে অনেক ধরনের গল্প করতে হয়। সে কারণেই তোমাদের সাথে এভাবে গল্পগুলো করেই তোমাদের পড়াইতে হয়। অফলাইনে যখন আমি পড়াই প্রচুর মজা করি। অফলাইনে যখন আমি এগুলা পড়াইতে যাই, প্রচুর মজা করি। ঠিক আছে? আচ্ছা। তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান, নৌকাবাহী। তেঁতুলতলা তো চেনো? আম, কাঁঠাল, কলার বাগান, নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষক। অর্থাৎ কেউ যখন ওই নদীর পাড় দিয়ে যায় তখন এগুলা দেখে একদম ওয়াও! ঠিক আছে? ওকে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীটির তীরে আসিয়া বসে। নদীর তীরে আসে কে বসে অবসর পেলে? শুভা। এমসিকিউ আসতে পারে। আমি বলছি, আমার কথাগুলো আমি যেভাবে পড়াচ্ছি এগুলো তুমি যদি ফলো করো এবং দাগায় নাও, আমি যখন পড়াই তখনই, ভাই, মানে কি বলবো তোমাকে,
MCQ ক, খ, গ, ঘ কিচ্ছু আটকাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। এরপরের প্যারায় যাই, হ্যাঁ? দেখো, কি বলছে দেখো। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানে প্রকৃতি যেন তার ভাষার অভাবগুলা পূরণ করে দেয়। অত কথা বলতে মন চায়। আর প্রকৃতির সাথে কথা বলতে গেলে তো তোমার কথা বলতে মুখ দিয়ে কথা বলতে হবে না। তুমি অনুভব করবা, তাকাবা, গাছের দিকে তাকাবা, মনে হবে যে তুমি গাছের সাথে কথা বলতে পারছো। তুমি নদীর দিকে তাকাবা, তুমি নদীর সাথে কমিউনিকেট করতে পারবা। বিশ্বাস না হলে একদিন ট্রাই করে দেখো। বাট মানুষের সাথে কথা বলতে গেলে কি করতে হয়? মুখ দিয়ে কথা বলতে হয়। কিন্তু ও তো সেটা পারে না। সে কারণেই বলে যে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। যেন তাহার হইয়া কথা কয়। কে কথা বলে? প্রকৃতি। এমসিকিউ আসতে পারে। আমি সব বলে দিচ্ছি কিন্তু কোথা থেকে আসবে। ক আসবে কোথা থেকে, খ আসবে কোথা থেকে, এমসিকিউ কোথা থেকে আসবে সব বলে দিচ্ছি। ওকে, নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুণ মর্মর সমস্ত মিশিয়ে চারদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ, প্রকৃতির যেই যে বিবিধ শব্দগুলো, বিভিন্ন ধরনের শব্দগুলো হয় যেগুলো আমরা মানে নোটিস করি না ওইগুলো, এবং বিচিত্র গতি। একবার দেখবা এই পাশ দিয়ে গতি আসতেছে, আরেকবার জোরে আসতেছে, জোরে আস্তে আস্তে থেমে যায়, আর বাতাস নাই। এমন সময় দেখবা যে দুপুরবেলা এত রোদ, কোনো বাতাস নাই, আবার এমন হয় যে কি প্রচুর বাতাস আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এরকম বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা, এটাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শোভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির ঝিল্লি ঝিল্লির রবপূর্ণ তৃণভূমি হইতে শতাব্দীতে নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। মুখস্থ করে ফেলবো এইটুকু। ঠিক আছে? এমসিকিউ আসতে পারে, ক নম্বরও আসতে পারে। ঠিক আছে? যেটা বুঝবে এমসিকিউ আসতে পারে সেটা ক নম্বরও আসতে পারে। আর খ নম্বর গুলো আমি বলে দিচ্ছি কোথা থেকে অনুধাবন আসতে পারে, এবং আমি তো সৃজনশীল আলোচনা করবো। কোনো প্যারা নেই। আমার ক্লাসটা জাস্ট করলে তুমি বুঝবা। আমার ক্লাসটা যে একবার করবে, বিশেষ করে বাংলা সাহিত্যের ক্লাস একবার যে করবে, সে আমার ক্লাস করতে বাধ্য। ওকে, এই মধ্যাহ্ন মধ্যাহ্ন বানানটা একটু খেয়াল করবা। মধ্যাহ্ন, মধ্যাহ্ন, এই মধ্যাহ্নে, এটা কিন্তু মধ্যাহ্ন, এবং দন্ত না হলে নিচে হবে, দন্ত না হলে নিচে হইতো। মধ্যাহ্ন হইছে মানে মাঝে হইছে, এটা মনে রাখবা। এই মধ্যাহ্নে বানানটা খেয়াল করবা। এই মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থরা ঘুমাইতো, পাখিরা ডাকিতো না, অর্থাৎ দুপুরবেলা যখন মাঝিরা কি করতো, মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থরা ঘুমাইতো। বাসার যে গৃহস্থ মানে ওই মানে কি বলে গিন্নি, গিন্নি বুঝছো? যারা গোপাল ভাট দেখো তারা বুঝবা। ওই গিন্নি যে থাকে না, ওটা করে বুঝছো। আমি এখনো খাইতে যখন বসি তখন গোপাল ভাট দেখি আর খাই, বুঝছো? আচ্ছা, গৃহস্থরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। বিজন মূর্তি মানে কি? ভয়ানক একটা বিজন, অর্থাৎ নির্জন, জনমানব শূন্য একটা অবস্থা, এরকম একটা অবস্থা ধারণ করত। এটা কিন্তু আমি ফিল করছি। গ্রামের মধ্যে আমি এত ছোটাছুটি করি নাই, বাট তুমি গ্রামে যদি থাকো, দুপুরবেলা দেখবা একটা নির্জন অবস্থা তৈরি হয়। সবাই যার যার ঘরে ঘরে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, কেউ যার ঘরে ঘরে আছে, গল্প গুজব করতেছে, অর্থাৎ ঘরের বাইরে তেমন বের হতে দেখা যায় না দুপুরবেলা। এটা একটা নির্জন, একটা নিস্তব্ধ পরিবেশ তৈরি হয়। তখন দেখবা গাড়ি ঘোড়া কম চলে, এরকম। ঠিক আছে? ওকে, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটা বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপচাপ করিয়া বসে থাকে। অর্থাৎ কি বোঝাচ্ছে? ওই যে প্রথমে একটু আগে বলা হয়েছে যে নদীর তীরে এসে বসতো, যখন সবাই মানে ঘুমিয়ে থাকতো, খেতে যাইতো, বিশ্রাম নিতে যাইতো, তখন কি করতো? ওই যে বোবা প্রকৃতি, প্রকৃতি তো কথা বলে না, প্রকৃতি কি করে? কমিউনিকেট করে তার নিজের ভাষায়। এমনই শোভা। তো দুইজন বোবা, বোবা প্রকৃতি এবং শোভা, দুইজন বলে তারা কি করতো? কথা বলতো, গল্প করতো। ঠিক আছে? ওকে, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়। মানে একজন সুবিস্তীর্ণ রৌদ্রে, মানে প্রকৃতির কথা বলছে। প্রকৃতি তো আর তরুচ্ছা থাকবে না, প্রকৃতি সব মিলে সুবিস্তীর্ণ রৌদ্রে। তো সুবিস্তীর্ণ রৌদ্র মানে কি? মানে তুমি দুপুরবেলা যখন তাকাবা, যেখানেই তাকাবা সেখানেই রোদ, যেখানে তাকাবা সেখানেই রোদ। মানে একটা সুবিস্তীর্ণ একটা রৌদ্র, ওইটা হচ্ছে একটা প্রকৃতি। এবং ওই যে শুভা, বোবা মেয়েটা সুভাষিনী, সে ক্ষুদ্র তরুর ছায়ায়
একটা গাছের নিচে, গাছের ছায়ার নিচে। বুঝতে পারছো? আচ্ছা, আর একটু আছে, দেন শেষ করে দেব। সুভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধু দল ছিল না তাহা নহে। গোয়ালে দুটি গাভী, কি সর্বস্বীয় পাঙ্গুলি, এই দুটো ছিল গাভী, মানে গরুর যে ছানা থাকে না, বাচ্চা থাকে, ওগুলা ছিল গরুর গাভী। তার ছিল বন্ধু সর্বশেষ একটু পাঙ্গুলি, ঠিক আছে। সে নাম বালকের মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার, আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে সেটা বলে দিছে। একজনের নাম যে সর্বস্বী, একজনের নাম যে পাঙ্গুলি, এটা বললো কে? বন্ধু তো হচ্ছে সুভা, আর সুভা তো কথাই বলতে পারে না। সে কারণে এখানে বলছে যে সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত, তাহার কথাহীন একটি করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। অর্থাৎ মানুষ ছাড়া সুভার আসলে সবার সাথেই কমিউনিকেট করতে মানে প্যারা হইতো, ভালোই হইতো। শুধু মানুষ কথা ভাষা ছাড়া বোঝে না, আর সবাই মানে মুখের ভাষা লাগে না, বুঝছো, সেটাই বোঝাচ্ছে। সুভা কখনো তাহাদের আদর করিতেছে, কখনো ভৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। ঠিক আছে, আর একটু আছে পরের বেড়া যাও। ঠিক আছে, পরের বেড়া হচ্ছে কি আছে, শুভা গোয়ালে ঢুকিয়া দুটি বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া, শুভা কি করতো, গোয়ালে যখন যাইতো তখন তার দুটি যে বাহু, সেটা দুটি বাহু দ্বারা, দুটি হাত দ্বারা কি করতো, সর্বশীর গ্রীবা, সর্বশীর যে গলা বা ঘাড় যেটাকে বলে আর কি, গরুর, তুমি একটু কল্পনা করো, সর্বশীর গলা বা ঘাড় কি করতো, আগলে যেত তার দুই মানে বাহু দ্বারা, এটা বোঝাচ্ছে যখন সে গোয়ালে ঢুকিত। এবং তাহার কানের কাছে তাহারা কি করতো, গণ্ডদেশ, তার কানের কাছে আসতো, গণ্ডদেশ ঘর্ষণ করিত, অর্থাৎ গাল, গরুর যে দেখবে গাল আছে না, এখানে কানের কাছে এসে দেখবে যে ঘষে, যাদের সাথে ভালোই আছে, আমার ছোট ভাই, ওর সাথে দেখবা যে এগুলার ভালো মিল আছে, ওর দেখবে যে আইসা একদম ঘষাঘষি শুরু করে, ভালো লাগে। গণ্ডদেশ ঘষিয়া ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাট, আঙুলে কি করতো, বেশি মানে উত্তেজিত না, আঙুলে আসতো, তাকে একটু দেখতো, পর্যবেক্ষণ করতো, তার কি অবস্থা, মনের অবস্থা কি, তার গা চাটা, গরুর কিন্তু একটা স্বভাব গা চাটা। ঠিক আছে, বালিকা, মানুষের স্বভাব পা চাটা, পশুদের স্বভাব গা চাটা, গা চাটাটাও ভালো পা চাটার থেকে, ঠিক আছে। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল করে আসতো, 3 বার করিয়া গোয়াল করে আসতো, 3 বার করিয়া 3 বার আসতো গোয়াল ঘরে। তবে অনিয়মিত যাতায়াত ছিল, এটা নিয়মিত ছিল, অনিয়মিত যাতায়াত ছিল। আচ্ছা, এরপরে কোথায়, গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিনের অসময়ে, অর্থাৎ গৃহের মধ্যে যখন মা বকাবকি করে, গ্রামে তো এটা একদম কম। ধরো আম্মু বকাবকি শুরু করছে, তখন কি করবে, ও তো কথা বলতে পারে না, চিল্লাইতে পারবে না, কান্না করতে কি করবে, তো তখন কি করতো, কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত, তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত, সহিষ্ণুতা মানে কোমলতা, স্নিগ্ধতা, এটা পরিপূর্ণতে বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ উন্নয়ন শক্তির দ্বারা বালিকার মনোমত বুঝিতে পারে। অর্থাৎ যখন বালিকাটা আসতো তখনই ওরা বুঝে যাইতো যে এর আসলে কি হইছে না হইছে, এর মনের অবস্থাটা কেমন, এ এখন কেমন ফিল করছে, বকা টকা খেয়ে আসছে কিনা, এটা বুঝে যাইতো। এটা এখানে সুন্দর মতো বলছে যে সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ উন্মান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যে যেন বুঝিতে পারিত, এবং শোভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া তাহার নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করে। বুঝতে পারছো, একটা বালিকা যে বোবা, সে কেনই পশুদের প্রেমে পড়বে না বলতো, তার মা তাকে বকাঝকা করছে, কিন্তু সে তার তার যে মানে বন্ধু সর্বশী পাঙ্গুলি, তারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, আনন্দ দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন ভাবে, এবং তার যে মর্মবেদনা সেটা তারা বুঝে গিয়েছে, বুঝে নিয়েছে, তাদেরকে বলতেও হয় নাই। আচ্ছা দেখো, তারপরে প্রায় যাও, ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না, তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। অর্থাৎ ওই সুভা আসলে এদের এদের এত বেশি যত্ন আদর করতো না, সর্বস্বী পাঙ্গুলি যাদের তেমন করতো।
ঠিক আছে? বাট তারপরেও এরা কিছু আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিন এবং রাত্রে যখন তাহার শোবার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিয়ে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করি। মানে বিড়াল বুঝাইতে যে আমাকে আদর করা না এটাই। তো এরপরে উচ্চ শ্রেণীর জীবের মধ্যে শোভার সঙ্গী ছিল। উচ্চ শ্রেণীর কথা বাদ পরে আগে নিম্ন শ্রেণীর কথা আজকে এই পর্যন্ত আলোচনা থাকবে। ঠিক আছে? তো শুভা গল্পটা বোঝানোর চেষ্টা করেছি। অর্ধেক আজকে বোঝানো হইছে তোমাদের বইয়ে এবং তোমাদের একটা নোট আমি যে বইটা পড়ছি এটা আমি পিডিএফ করে আমি আমার ক্লাসের লিংকে দিয়ে দেবো। ঠিক আছে? ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা ডাউনলোড করবা করে পড়বা। দেখবা যে আমি কোথায়, কোথায় দাগিয়েছি এবং এটা দেখে, দেখে তোমাদের বইগুলা দাগাবা। তো আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা পরীক্ষা আসবে সেটা দেওয়ার চেষ্টা করছি এবং শুভা গল্পটা অর্ধেক শেষ করার চেষ্টা করেছি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিব তুমি আমার ক্লাসটা করবা, আমার সাথে বই দাগাবা, আমি যা যা বুঝাচ্ছি সবগুলা বুঝার চেষ্টা করবা। এরপরেও যদি তোমার কিছু বাদ থাকে তুমি কমেন্ট। এরপরে বাংলা সাহিত্যের অন্য কারো ক্লাস করা লাগবে না ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা শুভার বাকি অংশটা শেষ করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা এভিএম ক্লাসরুমের সাথে থাকবা, ফিডব্যাক দিবা, ক্লাস ভালো না লাগলে বলবা, ভালো লাগলেও বলবা। কি, কি মানে কি, কি চাও তোমরা সেটাও জানাবা। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। টাটা।